দর্শক বন্ধুরা, ধরুন আপনার পুরো এলাকার সব মানুষের ইনকাম এক রাতেই দ্বিগুণ হয়ে গেল, কিন্তু পরের দিনই সকালে বাজারে গিয়ে দেখলে চাল, ডাল, তেল থেকে শুরু করে ওষুধের দামও ঠিক দ্বিগুণ হয়ে গেছে। তাহলে ঠান্ডা মাথায় ভেবে বলুন তো, আপনার জীবনযাত্রার মান কি আদৌ এক চুল বেড়েছে, নাকি আপনি আগের জায়গাতেই দাঁড়িয়ে আছেন? শুধু পকেটে কাগজের নোটের সংখ্যা বেড়েছে। এই প্রশ্নটাই আজকে আমাদের অর্থনীতির সবচেয়ে বড় একটা মুখোশ টেনে খুলে দেবে। কারণ এই দেশের মাথা পিছু আয় বাড়ছে, এই কথাটা শুনলেই আমরা ভাবি আমাদের সবার বোধহয় ভাগ্য বদলে যাচ্ছে। কিন্তু আপনি কি জানেন, এটা আসলে একটা বিরাট অর্থনৈতিক সংখ্যার খেলা, যা মাঝে মাঝে চরম বাস্তবতাকে আড়াল করে রাখে। এই পুরো সত্যটা আজ আমরা একদম খোলামেলাভাবে আলোচনা করব, কোনো জটিল তথ্য ছাড়াই। প্রথমত আমাদের বুঝতে হবে, এই যে মাথাপিছু আয় বা পার ক্যাপিটা ইনকাম জিনিসটা আসলে কি এবং এটা কিভাবে হিসাব করা হয়। খুব সহজ একটা গণিত চিন্তা করুন। একটা দেশে মোট যে জাতীয় আয় বা ইনকাম, সেটা দেশের মোট জনসংখ্যা দিয়ে ভাগ করলেই মাথাপিছু আয় পাওয়া যায়। এবার একটা বাস্তব উদাহরণ দিই, যা শুনলে আপনার মাথা ঘুরে যাবে। মনে করুন একটি ঘরে 5 জন মানুষ বসে আছে। এই 5 জনের মধ্যে একজনের ইনকাম হচ্ছে মাসে 5 লক্ষ টাকা, আর বাকি যে 4 জন বসে আছে তাদের মাসে কোনো ইনকাম নেই, তারা পুরোপুরি বেকার। এখন যদি আমরা ওই ঘরের মাথাপিছু আয় বের করতে চাই, তবে 5 লাখ টাকাকে 5 দিয়ে ভাগ করতে হবে। হিসাব বের হবে ওই ঘরে প্রত্যেকের মাথাপিছু আয় হচ্ছে মাসে 1 লক্ষ টাকা করে। কাগজে কলমে ওই ঘরের 5 জন মানুষই কিন্তু লাখপতি, কিন্তু বাস্তবতার দিকে তাকালে দেখবেন বাকি 4 জন মানুষ আজ কিছু না খেয়ে দিন পার করতেছেন। ঠিক এই ফাঁকটাতেই লুকিয়ে থাকে যখন আমরা পুরো একটা দেশের মাথা পিছু আয়ের হিসাব করি। যখন দেশের শীর্ষ 1% বা 5% ধনী মানুষ সম্পদ হু হু করে বাড়ে, তখন দেশের মোট জাতীয় আয় অনেক বেড়ে যায়। আর তার ফলে দেশের মাথাপিছু আয়ের গ্রাফটাও রকেটের গতিতে উপরের দিকে উঠতে থাকে। কিন্তু মাঠ পর্যায়ে সাধারণ কৃষক, দিনমজুর বা মধ্যবিত্ত চাকরিজীবীর পকেটের অবস্থা হয়তো আগের চেয়েও খারাপ হয়ে যায়। তাই মাথাপিছু আয় বাড়া মানেই যে দেশের সব মানুষের জীবন উন্নত হচ্ছে, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। এই পরে যে বড় সমস্যাটা আমাদের জীবনকে সরাসরি আঘাত করে, সেটা হলো আয়ের বৈষম্য। একটা দেশের অর্থনীতি তখনই সুস্থ থাকে যখন সম্পদের বন্টনটা কম বেশি সবার মধ্যে সুষম হয়। কিন্তু সম্পদ যদি শুধু অল্প কিছু বড় বড় শিল্পপতির সিন্ধুকে গিয়ে জমা হতে থাকে, তবে সেই উন্নয়ন আসলে সাধারণ মানুষের কোনো কাজে আসে না। ধনী আরো ধনী হচ্ছে আর দরিদ্র আরো দরিদ্র হচ্ছে। এই বাস্তবতাকে মাথাপিছু আয়ের একটা গড় সংখ্যা দিয়ে কখনোই ডেকে রাখা যায় না। এবার আসি দ্বিতীয় সবচেয়ে বড়
খলনায়কের কথায়, যার নাম হচ্ছে মুদ্রাস্ফীতি বা জিনিসের দাম বেড়ে যাওয়া। ধরুন 5 বছর আগে আপনার ইনকাম ছিল 20,000 টাকা, আর আজ আপনার ইনকাম বেড়ে হয়েছে 30,000 টাকা। সংখ্যার হিসাবে আপনার ইনকাম কিন্তু 50% বেড়েছে, এবং দেশের মাথাপিছু আয়ের হিসাবেও আপনি অবদান রাখছেন। কিন্তু 5 বছর আগে যেই চাল আপনি 40 টাকায় কিনেছেন, তা যদি আজ 70 টাকায় হয়, কিংবা যেই যাতায়াত খরচ আগে 20 টাকা ছিল, তা যদি আজ 50 টাকা হয়, তবে আপনার এই বাড়তি ইনকামের কোনো মূল্য থাকে না। অর্থাৎ আপনার আয় বাড়লেও আপনার পকেটে টাকার ক্রয় ক্ষমতা বা কেনার শক্তি আসলে কমে গেছে। আর এই কারণে মাথাপিছু আয়ের খাতা কলমের হিসাব বাড়লেও সাধারণ মানুষের জীবনযাত্রার মান আসলে নিচের দিকে নামতে থাকে। তাছাড়াও জীবনযাত্রার মান কি শুধুই পকেটের কয়েকটা টাকা আছে তার উপর নির্ভর করে? এটা গভীরভাবে চিন্তা করে দেখুন। ধরুন আপনার পকেটে প্রচুর টাকা আছে, কিন্তু আপনি যে শহরে থাকেন সেখানে একটাও ভালো হাসপাতাল নেই। আপনার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার মতো কোনো সম্মান সম্মানজনক স্কুল বা কলেজ নেই। প্রতিদিন ঘর থেকে বের হলেই আপনার ঘন্টার পর ঘন্টা জ্যামে আটকে থাকতে হয়। আর যে বাতাস আপনি শ্বাস নিচ্ছেন, তা বিষাক্ত দূষিত ভরা। এই কোটি কোটি টাকা পকেটে নিয়ে আপনি কি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে আপনার জীবনযাত্রার মান খুব উন্নত? কখনোই পারবেন না। কারণ মানুষের জীবনের প্রকৃত মান শুধু টাকার অঙ্কে মাপা যায় না। এর জন্য প্রয়োজন মৌলিক অধিকারের সহজ প্রাপ্যতা। ঠিক এই কারণেই বিশ্বজুড়ে অর্থনীতিবিদরা এখন শুধু মাথাপিছু আয়ের উপর ভরসা করবে না বা করছে না। তারা আসল উন্নতি পরিমাপ করার জন্য ব্যবহার করে মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স। এই সূচকটি শুধু মানুষের পকেটে টাকা দেখে না, এটি দেখে দেশের মানুষ কতটা সুস্বাস্থ্যের অধিকারী, তারা গড়ে কত বছর বাঁচে, এবং দেশের শিক্ষার হার ও মান কেমন। পৃথিবীতে এমন অনেক দেশ আছে যাদের মাথাপিছু আয় হয়তো আমেরিকার মতো এত বিশাল নয়, কিন্তু তাদের স্বাস্থ্যসেবা এবং শিক্ষা ব্যবস্থা এত চমৎকার যে সেখানকার সাধারণ নাগরিকরা অনেক বেশি শান্তিতে এবং নিরাপদে জীবন কাটায়। আবার উল্টো দিকে অনেক তেল সমৃদ্ধ দেশের মাথাপিছু আয় আকাশচুম্বী হলেও সেখানে সাধারণ মানুষের মৌলিক ও সামাজিক অধিকার অনেক সীমিত থাকে। তাই আমাদের বুঝতে হবে, মাথাপিছু আয় হচ্ছে একটি দেশের অর্থনৈতিক সক্ষমতার একটা বহিঃরূপ, কিন্তু সেই সক্ষমতা দেশের সাধারণ মানুষের জীবনের মান উন্নত করতে পারছে কিনা, সেটা হলো আসল দেখার বিষয়। রাষ্ট্র যখন তার এই বাড়তি আয় শিক্ষা খাতে উন্নতি, চিকিৎসা খাতে এবং সবার জন্য সমান সুযোগ তৈরির ব্যবহার করবে, তখন কেবল মাথাপিছু আয়ের আসল সুফল প্রতিটি ঘরে পৌঁছাবে। নতুবা প্রতি বছর বাজেটের পর বা অর্থনৈতিক রিপোর্টের পর আমরা শুধু সংখ্যা উল্লাসেই দেখব, সাধারণ মানুষের পকেটের শূন্যতা আর কাটবে না। অর্থনীতি কোনো কঠিন বিষয় নয়, এটি আমাদের প্রতিদিনের বেঁচে থাকা লড়াইয়ের একটা হিসাব। আশা করি মাথাপিছু আয়ের ভিতরে এই আসল সত্যটা আজ আপনার খুব
সহজ এবং পরিষ্কারভাবে বুঝতে পেরেছেন। যদি এই বাস্তব আলোচনা আপনার ভালো লেগে থাকে এবং আপনার চিন্তার খোরাক যোগায়, তবে ভিডিওটিতে একটি লাইক দিতে পারেন। আপনার বন্ধুদের সাথেও এটি শেয়ার করেন, যেন তারাও অর্থনীতির এই চমৎকার কিন্তু সহজ হিসাবটা জানতে পারে। আপনার নিজের চারপাশের মানুষের জীবনযাত্রার মান আসলে কেমন দেখছেন, তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। আজ এখানেই বিদায় নিচ্ছি। খুব দ্রুত দেখা হবে অন্য কোনো গুরুত্বপূর্ণ এবং দরকারি বিষয় নিয়ে। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।